আমার কারেন্ট চলে গেছে, এই জন্য আমাদের লাইনটা কেটে গেছিল। আচ্ছা, আমরা হাজিরা করছিলাম, শেষ দিকে চলে এসেছি। আমরা 68 পর্যন্ত রোল কল করেছিলাম। এরপর দেখো 70 কি আছে, 70, 71, 72, 73, এগুলো সব পোড়া কপালের, এগুলো তো একটা ক্লাস থাকে না। 74, 75, 76 কি আছে, 76? यस স্যার, আছে স্যার, 76 আছে। 76, 77, 78, 77, 78 নাই। তোমাদের মধ্যে আর কেউ আছো হাজিরা পরে এসছো, এরকম আর কেউ আছো? নাই। তোমরা জানো যে আমি তোমাদেরকে পরিচালন ব্যয় শেখাচ্ছিলাম, তাই না? পরিচালন ব্যয়টা সাধারণত দুই ভাগে বিভক্ত হয়। একটা অংশকে আমরা বলি বিক্রয় ও বিপণন খরচ, আর একটা অংশকে আমরা বলি অফিস ও প্রশাসনিক খরচ। তোমরা কি এই ক্লাসে যারা ছিলে, গতদিন আমি কত নম্বর অঙ্কটা করিয়েছিলাম তোমাদের কি মনে আছে? যে আমরা পরিচালন ব্যয় নির্ণয়ের জন্য গতদিন কত নম্বর অঙ্ক করিয়েছিলাম, 1 নাম্বারটা না 2 নাম্বারটা মনে আছে? যারা ক্লাসে ছিলে, পরিচালন ব্যয় নির্ণয় করছিলাম। স্যার 430। 430। হ্যাঁ, আমরা গত ক্লাসে স্যার কত নম্বর? 438। 38। জি স্যার। তোমাদের মনে আছে কারোর আমরা গতদিন লাস্ট কত নম্বর অঙ্কটা করেছিলাম? আমরা কি 1 নম্বর অঙ্কটা করেছিলাম? নিহাল 438। নিহাল, জি স্যার। তোমার মাইক ঠিক আছে? জি। পরিচালন ব্যয় নির্ণয়ের জন্য আমরা গতদিন 1 নম্বর অঙ্কটা করেছিলাম। তুমি কি সেই অঙ্কটা আমাদের সঙ্গে হাতে হাতে করেছিলা? আমার স্যার সেদিন নেট ছিল না স্যার, মনে হয়। সেদিন তোমার নেট ও ছিল স্যার, না? করেছি স্যার। করেছো না? আচ্ছা, জি স্যার। তাহলে আজকে আমরা 2 নম্বর অঙ্কটা করব। তুমি রেডি আছো তো? জি স্যার। তোমরা একটু দেখো, এখানে 2 নম্বর অঙ্কটা আমাদের সামনে চলে আসছে। আমরা আজকে নিহালকে সাথে নিয়ে আমরা 2 নম্বর অঙ্কটা করব। দেখো, পরিচালন ব্যয়ের মধ্যে শুধুমাত্র বিক্রয় ও বিপণন খরচটা বসে, আর অফিস ও প্রশাসনিক খরচ বসে, অন্য কোনো খরচ বসে না। এখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে এখান থেকে, দেখো এই যে 2 নম্বর অঙ্কে পরিষ্কার করে প্রশ্ন করা হয়েছে যে তুমি বিক্রয় ও বিপণন খরচের পরিমাণ বের করো, অফিস ও প্রশাসনিক খরচের পরিমাণ বের করো, আর এই দুইটাকে যোগ করলে মোট পরিচালন ব্যয়ের পরিমাণ বের করো। এটা হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন। তার মানে বিক্রয় ও বিপণন খরচের পরিমাণ বের করতে হবে, অফিস ও জি স্যার। প্রশাসনিক খরচের পরিমাণ বের করতে হবে, আর এই দুইটা যোগ করলে আমরা পাবো মোট পরিচালন ব্যয়। নিহালের সঙ্গে আমি অঙ্কটা করছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আমাদেরকে এখন পরিচালন স্যার। ব্যয় শিখতে হবে। আমরা যদি পরিচালন ব্যয় শিখতে পারি তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বিশদ আয় বিবরণীটা করতে পারবো আগামী ক্লাস থেকেই। যদি আজকে আমরা পরিচালন ব্যয়টা, আজকে না 3 নম্বর অঙ্কটা শেষ হলো তারপর পরিচালন ব্যয়টা যদি আমরা ভালো মতো শিখে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বিশদ আয় বিবরণীটা কিন্তু নিজেরা করতে পারবো। সেই প্র্যাকটিসটাই করবো আমরা পরবর্তীতে। তো তাহলে নিহালকে সাথে দিয়ে যখন আমি অঙ্কটা করছি, নিহাল তুমি আমাকে বলবা যে এর মধ্যে কোন কোন আইটেম কোথায় কোথায় যাবে, এবং আইটেমগুলোর পরিচয়টা আমাকে একটু বলবা। বলতো সর্বপ্রথমে যে রয়েছে হাতে নগদ, বলতে পারবে হাতে নগদটা কি? স্যার আমার হাতে আছে নগদ স্যার, মানে এটা স্যার সম্পদ। এটা সম্পদ, তার মানে এটা আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে আসবে না, তাই না? জি স্যার। আচ্ছা, বলতো প্রাপ্য হিসাব, এটা আমাদের জন্য কি? প্রাপ্য হিসাব স্যার,
এটা আমাদের সম্পদের মধ্যে মানে আসবে না স্যার। এটাও সম্পদ, প্রাপ্য হিসাব মানে দেনাদার। জি স্যার। প্রাপ্য হিসাব মানে দেনাদার, এটাও আমাদের চলতি সম্পদ, এটাও আমাদের হিসাবের মধ্যে আসবে না। ঠিক আছে, বলতো কারণ এটা বিজ্ঞাপন। পাই স্যার। বিজ্ঞাপন এটা স্যার আসবে না স্যার, এটাও আসবে না। বিজ্ঞাপনটা কি জিনিস তুমি জানো? জি স্যার, বিজ্ঞাপন হলো স্যার ওই যে কাগজ দেওয়া মানে প্রচার করে স্যার। তাহলে পণ্য বিক্রয়ের জন্য পণ্যের প্রচার চালানোটাকে যদি বিজ্ঞাপন বলা হয়, তাহলে কি বিজ্ঞাপনটা বিক্রয় ও বিপণন সংক্রান্ত খরচ হবে না? তাহলে কি জি এটাকে স্যার। আমরা বিক্রয় ও বিপণন সংক্রান্ত খরচ বলবো না, বলতো? জি স্যার। তাহলে এটা আসবে, কারণ আমরা জি তো স্যার, এটা বিক্রয় ও আসবে। বিপণন খরচ আর অফিস ও প্রশাসনিক খরচ, এই দুটো খরচ খুঁজছি। এই দুটো খরচের জি সমষ্টিকে আমরা বলি মোট পরিচালন ব্যয়। তাহলে বিজ্ঞাপন খরচ যেটা 12,000 দেওয়া আছে, এটা বিক্রয় ও বিপণন খরচ। তাহলে বিক্রয় ও বিপণন খরচটা আমাদের হিসাবে আসবে না, ফ্যানটা বন্ধ করবে। তাহলে বিক্রয় ও বিপণন খরচটা তাহলে আমাদের হিসাবে আসবে। তোমরা কি জি বুঝতে স্যার। পেরেছো? আচ্ছা, এরপরে বলো তো মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য এটা কি? এটা স্যার কয়েকদিন আগেই করেছো, এখনই ভুলে যাবে না, আইটেম গুলোকে ভুলে যাবে না এখনই। আইটেম গুলোকে মনে রাখা খুবই দরকারি যদি অঙ্কটা পারতে চাও। এই বিক্রিত পণ্যের ব্যয়। এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়, নিহাল। জি এটা স্যার, বিকৃত। বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে আসবে না। এটা আমাদের জি বিক্রিত স্যার। পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা প্রারম্ভিক মজুত পণ্য সবার প্রথমে লিখি। এত তাড়াতাড়ি জি ভুলে গেলে স্যার। হবে না, তোমাকে আইটেম গুলো মনে রাখতে হবে। এরপরে আসো আসবাবপত্র, বলো আসবাবপত্রটা কি? সম্পদ। তাহলে এটাও পরিচালন ব্যয়ের মধ্যে আসবে না। বলো উত্তোলনটা কি? উত্তোলন স্যার, টাকা উত্তোলন করছে, এটা স্যার বিকৃত পণ্য। মালিকানার সত্তা থেকে বাদ যাবে, অর্থাৎ মূলধন থেকে বাদ যাবে। এটা মালিকানার জি সত্তার স্যার। আইটেম, তাই না? যেহেতু মালিকানার জি স্যার। সত্তার আইটেম, এটাও আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে আসবে না। এরপর বলো ক্রয়। ক্রয় স্যার সম্পদ স্যার। তোমাকে বলেছে ক্রয় সম্পদ। ও বিক্রিত না পণ্যের স্যার, ব্যয় এটা নির্ণয় হলো করছো না? বিকৃত পণ্যের ব্যয়। জি স্যার। জি। 2 দিন আগেই না বিক্রিত জি। পণ্যের ব্যয় নির্ণয় করছো? জি স্যার, 2 দিন এটা আগে আমরা বিকৃত মোট পণ্যের। মুনাফা বের করা শিখেছি। সেখানে আমরা ক্রয়টা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে লিখছি, আর এখন বলতেছো সম্পদ। আইটেম সরি গুলোকে স্যার, ভালো ভুল করে হয়েছে। চেনো। আইটেম গুলোকে জি না স্যার। চেনার কারণে তোমরা অঙ্ক করতে পারো না। দাঁড়াও 1 মিনিট, ওকে স্যার। কারেন্ট আসলে আমি লাইনটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে নিহাল ক্রয় আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে আসো মজুরি খরচ, বলো। জি স্যার, মজুরি খরচ স্যার। এটা কি? এটা স্যার, এটা এটা হচ্ছে সম্পদ স্যার। তোমার তোমার কপাল পড়ছে, বুঝছো? তোমার কপাল পড়ছে। 2 দিন আগেই আমরা অঙ্কগুলো করেছি, খুব মনোযোগ দিয়ে তুমি পড়াশোনা করছো না। 2 দিন আগে আমরা অঙ্ক করেছি, এই মজুরি খরচটাকে আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ বলি। মজুরি খরচটাকে আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ অন্যান্য বলি। প্রত্যক্ষ খরচ বলি বিক্রিত স্যার। পণ্যের ব্যয় নির্ণয় করার সময় মজুরি খরচটাকে আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ বলি, এটা সম্পদ নয়। বলো জি সাপ্লাইজ স্যার। জি। খরচ। সাপ্লাইজ খরচ সাপ্লাইজ খরচ স্যার, এটাও আসবে না স্যার। এটা অফিস ও প্রশাসনিক খরচ, এটা আসবে।
সাপ্লাইজ খরচকে এটা অফিস ও প্রশাসনিক খরচ বলা হয়। সাপ্লাইজ ও খরচকে কি এটা বলা হচ্ছে হয়? অফিস ও অফিস ও প্রশাসনিক প্রশাসনিক খরচ বলা খরচ। হয়। তাহলে এটা হচ্ছে বিক্রয় ও বিপণন খরচ, এটা হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ। এই দুইটার সমষ্টিকে আমরা বলি মোট পরিচালন ব্যয়। তার মানে সাপ্লাইজ খরচটাও আমাদের হিসাবে আসবে। তুমি ভালো করে ও আইটেমগুলোকে চেনো। যদি তুমি অ্যাকাউন্টিং পারতে চাও তাহলে ছাত্রদের জি বাসায় স্যার, বাসায় দৌড়ায় লাভ হবে না। কলেজের এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে কয়েকটা ক্লাস করো, আস্তে আস্তে তুমি পারবা। তাহলে সাপ্লাইজ খরচটা ইনশাল্লাহ। কি? সাপ্লাইজ খরচটা হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ। হয়েছে? জি এবার আমরা স্যার। সমন্বয়টা পড়বো, দেখবো আমরা সমন্বয়গুলো থেকে কোনো আইটেম চিনি কিনা বা বুঝি কিনা। প্রথমে আসো 1 নম্বর আইটেমটা, সমাপনী মজুত পণ্য। তুমি বলতে পারবে সমাপনী মজুত পণ্যটা কি আইটেম? এটা কোথায় লিখি আমরা? সমাপনী মজুদ পণ্য স্যার। হ্যাঁ, স্যার সমাপনী মজুত পণ্যটা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা মোট যোগফল থেকে বাদ দেই। ভুলে গেছো? কয়দিন আগে মোট মুনাফা বের করেছি আমার মনে হয়। আমি যখন হাতে হাতে অঙ্কগুলো করেছি তুমি তখন হাতে হাতে করোনি আমাদের সাথে। যারা না করেছে স্যার, তারা ঠিকই এই পারবে। মোট মুনাফা তাহলে ওই যে স্যার সমাপনী মজুত পণ্য অন্যান্য প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য স্যার, এটা না? মানে সমস্ত কিছু যোগ করার পর প্রারম্ভিক মজুদের জি জি সাথে স্যার। অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করার পর সবার শেষে আমরা এই শেষে সমাপনী মজুত পণ্য সমাপনী মজুদ পণ্য। বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি। তাই সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সকল প্রত্যক্ষ খরচের সমষ্টি থেকে বাদ যায়। সকল জি প্রত্যক্ষ স্যার। খরচের সমষ্টি থেকে বাদ যায় বলে এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে না। আসবে না স্যার। আর চলতি বছর বিজ্ঞাপনের 5,000 টাকা অবলোকন করতে বলছে। মনে রেখো বিজ্ঞাপন খরচটা যেহেতু পরিচালন ব্যয়ের মধ্যে আসবে, তাহলে এই সমন্বয়টাও পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। আর এটা যখন আমি জি বসাবো তখন আমি তোমাকে এই সমন্বয়টা বুঝাবো। চলতি বছরের সাপ্লাইজ খরচ 26,800 টাকা। সাপ্লাইজ খরচ এটাও তো আসবে। অফিস ও প্রশাসনিক খরচের মধ্যে আসবে বলেছি। তাহলে এই জি স্যার। ঘটনাটাও অফিস ও প্রশাসনিক খরচের মধ্যে আসবে। কিভাবে বসবে এটা আসবে। আমি তোমাকে যখন অঙ্কটা করাবো তখন বুঝাবো। অলিখিত বিক্রয়, এটা বিক্রয়ের সাথে যোগ হয়। বিক্রয়ের সাথে যোগ হয় কিন্তু বিক্রয়টা তো আর পরিচালন ব্যয়ের মধ্যে বসে না, তাই এটাও এখন পরিচালন ব্যয়ের মধ্যে বসবে না। বিনামূল্যে পণ্য বিতরণটা কি বিজ্ঞাপন না? জি এই স্যার। বিনামূল্যে পণ্য বিতরণটা কি বিজ্ঞাপন না? তাহলে জি এটাও স্যার। আমাদের বিজ্ঞাপন খরচের মধ্যে আসবে। তাই এটাও কিন্তু আমাদের বিজ্ঞাপন খরচের মধ্যে আসবে, তাই এটাকে আমি কালার করলাম। আর আসবাবপত্রের অবচয়, সম্পদের অবচয় ধরতে বললে সেটাকে অফিস ও প্রশাসনিক খরচ বলা হয়। তাহলে এই অবচয়টাও আমাদের অফিস ও প্রশাসনিক খরচের মধ্যে আসবে। তাহলে এই দেখো অবস্থা, রেয়ামিল থেকে মাত্র 2টা আইটেম আসবে আর সমন্বয় থেকে 1 2 3 4 এই 4টা আইটেম আসবে। এই কয়টা আইটেম দিয়ে এখন আমরা পরিচালন ব্যয় নির্ণয় করব, অফিস ও প্রশাসনিক খরচ বের করব, বিক্রয় ও বিপণন খরচ বের করব। তুমি কি আমার কথা শুনতে পেয়েছো নেহাল? জি স্যার। তুমি কি খাতা কলম নিয়েছো? জি স্যার। তুমি কি খাতা কলম নিয়েছো? তোমরা কি সবাই খাতা কলম নিয়েছো? যারা আমার সামনে আছো সবাই কি খাতা কলম নিয়েছো? জি স্যার। ইয়েস স্যার, একটু ইয়েস। কষ্ট করে খাতা হাতে হাতে আমার সাথে সাথে করো, অঙ্কটা শিখতে পারবা। স্কুল কলেজ খুলে গেলেই কিন্তু 2 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। আর তার আগে ফর্ম জি ফিল আপ স্যার। হবে। ক্লাস কামাই করে করে যদি নামের গায়ে লাল কালি দাগ করাও, ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু পায়খানা বের হয়ে যাবে তোমাদের। ফর্ম ফিল আপ করতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না, তোর কিন্তু দিন রাত কান্নাকাটি করতে হবে। অ্যাকাউন্টিং এ অ্যাবসেন্ট করে, অ্যাকাউন্টিং এর পরীক্ষায় ভালো না করে একটাকেও কিন্তু অ্যালাউ করা হবে না। মনে রেখো এটা কিন্তু আমি, আমার উপর কেউ কোনো কথা বলবে না। 10 বছর আগে এই প্রতিষ্ঠান আমি ইয়ে করে গিয়েছি 2005-এ, 15 বছর আগে 2005-এ। এরপর মাঝখানে 10 বছর ছিলাম না। আমি এখন এসছি, এখানে কোনো অনিয়ম এখন আর আমি হতে দিব না। কোন ছেলে পরীক্ষা ঠিকমতো ক্লাসে অ্যাটেন্ড না করে, পরীক্ষা না দিয়ে, অ্যাকাউন্টিং এ খারাপ করে কেউ কমার্স থেকে পরীক্ষা দিতে পারবে না, কথাটা মনে রেখো। যদি পরীক্ষা দিতে হয় ভালো রেজাল্ট করতে হবে।
ভালো রেজাল্ট করতে গেলে ক্লাসে উপস্থিত থাকতে হবে। ক্লাসে উপস্থিত থেকে হাতে হাতে অঙ্ক করে পরীক্ষা দিয়ে দেখাতে হবে যে তুমি পারো। তোমরা পড়ালেখায় গাফলতি করবা আর নিশ্চিত এসএসসি পরীক্ষা দিয়ে দিবা, সেটা হবে না। সেই জন্য নিয়মিত ক্লাসে থেকো এবং অঙ্কগুলো আমার সঙ্গে সঙ্গে একটু হাতে হাতে করো, কাজে দিবে। ভাই ওই দরজাটা বন্ধ করে। তাহলে আমরা হাতে হাতে অঙ্কটা এখন করার জন্য রেডি হব। আর এবার ঠিক এই রকমের একটা ঘর টেনে ফেলবো। এইরকম একটা ঘর আমরা টানবো, দেখো সুন্দর করে নিহাল ঘর টানো। ভাই ওই দরজাটা বন্ধ করেন ভাই। বিক্রয় ও স্যার বিপণন আসেন। খরচ, অফিস ও প্রশাসনিক আসেন। খরচ এবং মোট পরিচালন ব্যয় নির্ণয় এইরকম ভাবে লিখে ফেলো টেবিলের উপরে। আর পরিচালন ব্যয় লিখে বিক্রয় ও বিপণন খরচ একটু ফাঁক দিবা, এখানে একটু জায়গা দিবা। বিক্রয় ও বিপণন স্যার খরচ দাঁড়ান আমি একটু করছি স্যার। আচ্ছি। অফিস ও প্রশাসনিক খরচের জন্য একটু জায়গা রাখবার। এই যে হচ্ছে মোট পরিচালন ব্যয়। তো এইগুলো এখন আপাতত তোমাদের লিখতে হবে না, খালি পরিচালন ব্যয়টা লিখে একটা হেডিং দাও। এইরকম একটা টেবিল টানো জলদি, আর এখানে খালি ক নাম্বার দিয়ে বিক্রয় ও বিপণন খরচ লিখে একটা হেডিং দাও। অফিস ও প্রশাসনিকটা পরে লিখো। বিক্রয় ও বিপণনটা লেখা হয়ে গেলে তারপরে অফিস ও প্রশাসনিকটা লিখবে। এখন আর অফিস ও প্রশাসনিকটা লিখতে হবে না, শুধু বিক্রয় ও বিপণন খরচটা লেখো আর পরিচালন ব্যয় লিখে হেডিং দাও। এরকম ঘর টেনে ফেলো সবাই, খুব দ্রুত ঘর টেনে ফেলো, খুব দ্রুত। নেহাল ঘর টানা হয়েছে? না স্যার। জলদি টানো। শেষ। শেষ? না স্যার আর একটু বাকি আছে। খাতায় ডাক্তার দেখছে, ঘর টানতে কয় না। খাতেই তো ডাকতেন দিছি। জলদি টানো, কথা বলো না। মারামারি করো না তুমি। গান্ডু আইসো। আমরা যখন এই অঙ্কটা করব, যে সমস্ত আইটেমগুলো বিক্রয় ও বিপণনের মধ্যে বসবে তাদেরকে বসাবো, যে সমস্ত আইটেমগুলো অফিস ও প্রশাসনিকে বসবে তাদেরকে এখানে বসাবো। আর এই দুইটা যোগকে আমরা বলবো মোট পরিচালন ব্যয়। আমাদের অঙ্ক শুরু হচ্ছে। আমাদের প্রথম আইটেমটা ছিল বিজ্ঞাপন খরচ। দেখো এই যে নিচে আমাদের প্রথম খরচটা ছিল বিজ্ঞাপন খরচ 12,000। তবে এই বিজ্ঞাপন খরচের সঙ্গে একটা সমন্বয় ছিল, নিচে দুটো সমন্বয় ছিল। বিনামূল্যে পণ্য বিতরণ করেছি 3,400, আর চলতি বছরে বিজ্ঞাপনের 5,000 টাকা অবলম্বন করতে বলেছে। সেই জন্য বিজ্ঞাপন খরচ সংক্রান্ত সমস্ত আইটেমকে কিন্তু আমরা বিক্রয় ও বিপণন খরচ বলি। তাহলে চলো বিজ্ঞাপন খরচ 12,000 টাকা, এটা আমরা প্রথমে বিক্রয় ও বিপণনের মধ্যে লিখে দেই। আমরা সুন্দর করে লিখে দিব। সবাই রেডি হও। আমরা সর্বপ্রথম বিজ্ঞাপন খরচ আমরা লিখে দিব। আমাদের বিজ্ঞাপন খরচের পরিমাণটা কত টাকা ছিল যেন? আমাদের বিজ্ঞাপন খরচের পরিমাণটা ছিল 12,000। আমরা এই 12,000 টাকাটা প্রথম টাকার ঘরে লিখে দিলাম। আমরা 12,000 টাকা প্রথম টাকার ঘরে লিখে দিলাম। এবার তোমরা সবাই দেখো ভালো করে, আমাদের সমন্বয়ের মধ্যে 5 নম্বর সমন্বয় বলছিল বিনামূল্যে পণ্য বিতরণ 3,400 টাকা। মনে রেখো সবাই,
বিনামূল্যে পণ্য বিতরণটাও আমাদের জন্য একটা বিজ্ঞাপন। আমরা যদি বিনামূল্যে কাস্টমারদের মধ্যে পণ্য বিতরণ করতে থাকি তাহলে এই ঘটনাটাও আমাদের একটা বিজ্ঞাপন খরচের সৃষ্টি করবে। তাহলে বলো তো বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমাদের বিজ্ঞাপন খরচটা বেড়ে যাবে না? বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমাদের বিজ্ঞাপন খরচটা কি বেড়ে যাবে না? সেই জন্য ইয়েস স্যার। বিনামূল্যে পণ্য বিতরণ ৩,৪০০ টাকা আমরা আমাদের উপরের বিজ্ঞাপনের সাথে আমরা এখন যোগ করে দেব। তাহলে বিজ্ঞাপন খরচের সাথে আমরা এখন যোগ করে দিচ্ছি। দেখো আমরা লিখে দিলাম যোগ। জি স্যার। যোগ বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ যোগ বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ। আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করেছিলাম কত টাকা? বিনামূল্যে পণ্য বিতরণ করেছিলাম ৩,৪০০ টাকা। তাহলে এই ৩,৪০০ টাকা ১২,০০০-এর সাথে যোগ হয়ে যাবে। ৩,৪০০ টাকা আমরা ১২,০০০-এর সাথে যোগ করে দিলাম। যদি যোগ করে দেই তাহলে আমাদের মোট যোগফলটা কত আসে একটু দেখো। মোট যোগফলটা হবে আমাদের ১৫,৪০০ টাকা। মোট যোগফলটা হবে আমাদের ১৫,৪০০ টাকা। এই ১৫,৪০০ টাকাকে আমরা, এটা হচ্ছে মোট বিজ্ঞাপন খরচ আপাতত। কিন্তু বিজ্ঞাপনের সাথে না আরো একটা সমন্বয় আছে, ভালো করে খেয়াল করো নিহাল। বিজ্ঞাপনের জন্য ওনারা আর একটা কথা বলেছিল, সেটা হচ্ছে ভালো করে সবাই শোনো, সবাই শোনো ভালো করে। চলতি বছর বিজ্ঞাপনের ৫,০০০ টাকা অবলম্বন করতে হবে। তোমরা মনে রাখো, চলতি বছর ৫,০০০ টাকার বিজ্ঞাপন অবলম্বন, বিজ্ঞাপনের যতটুকু অবলম্বন হয় ততটুকুই খরচ হয়। বিজ্ঞাপনের যতটুকু অবলম্বন হয় ততটুকুই খরচ হয়। তার মানে অবলম্বন করো মানে খরচ করো। তাহলে বাকিটুকু খরচ করতে না করছে, বলছে এখন খরচ করো না। তাহলে বিজ্ঞাপনের যতটুকু অবলম্বন হয় বাকি অংশটুকুকে বিলম্বিত বলা হয়। আর বিলম্বিতটা খরচ হয় না বলে এটা খরচ থেকে বাদ যায়। তোমরা ভালো করে শুনে নাও, বিজ্ঞাপন খরচের ৫,০০০ টাকা অবলম্বন করতে বলছে। যতটুকু অবলম্বন করতে বলে ততটুকুই খরচ হয়, মনে থাকবে। তাহলে বাকিটুকু বিলম্বিত হয়ে যায়। তাহলে তোমরা দেখো আমাদেরকে ৫,০০০ টাকা অবলম্বন করতে বলেছে। ৫,০০০ যদি অবলম্বন করতে বলে আমাদের এখানে মোট হয়েছে ১৫,৪০০। এর মধ্যে যদি ৫,০০০ আমরা অবলম্বন করি বা খরচ করি, এই তাহলে বাকি ১০,৪০০ টাকা আমাদেরকে বিলম্বিত করতে হবে না? বিলম্বিত মানে এখন খরচ করা যাবে না। বিলম্বিত মানে এখন খরচ করা যাবে না। আর বিজ্ঞাপনের যতটুকু খরচ করা যাবে তাকেই অবলম্বন বলা হয়। যেমন আমরা মোট ১৫,০০০ টাকার পোস্টার ছাপিয়েছি, কিন্তু তার মধ্যে এখন মাত্র ৫,০০০ টাকার পোস্টার দেয়ালে লাগাবো, আর বাকি ১০,০০০ টাকার পোস্টার হাতে রেখে দেব। তোমরা কেমন কথা বুঝছো? যেটা রেখে দেব সেটাকে বিলম্বিত বলা হয়। ওনারা অবলম্বন করতে বলেছে ৫,০০০ টাকা, তার মানে খরচ করতে বলেছে ৫,০০০ টাকা। তাহলে বাকি ১০,৪০০ টাকা ওনারা খরচ করতে না করছে। যে বিজ্ঞাপন খরচ করতে না করা হয় বা দেরি করতে বলা হয় সেই বিজ্ঞাপন খরচকে বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে আমাদের এখানে ৫,০০০ যদি অবলম্বন হয় তাহলে আমাদের বিলম্বিত করতে হবে কতটুকু? আমাদেরকে বিলম্বিত করতে হবে তাহলে বাকি ১০,৪০০। তাহলে আমরা ১০,৪০০ টাকাকে বিলম্বিত করব বলে লিখে দিলাম বাদ বিলম্বিত বিজ্ঞাপন। এটা লাগান না ভাই। বাদ বিলম্বিত বিজ্ঞাপন। টাকা আমাদের বিলম্বিত বিজ্ঞাপনটা হয়ে যাবে ১০,৪০০ টাকা। ১০,৪০০ টাকা হয়ে যাবে বিলম্বিত। তাহলে ১০,৪০০ যদি আমাদের বিলম্বিত হয়ে যায় তাহলে এই ১০,৪০০ বাদ দিয়ে দিলে এবার কিন্তু আমরা আমাদের যত টাকা খরচ হবে সেটাকে আমরা ২ নম্বর কলামে বসিয়ে দিতে পারবো। যত টাকা আমাদের খরচ হবে সেটা কিন্তু আমরা ২ নম্বর কলামে বসিয়ে দিতে পারবো। তাহলে আমাদের খরচ হবে এখন ৫,০০০ টাকা। দেখো ১০,৪০০ বাদ দিয়ে দিলে কিন্তু এখন টাকার পরে খরচ হিসেবে বসে যাবে কত টাকা? ৫,০০০ টাকা। এই ওনারা আমাদেরকে ৫,০০০ টাকা অবলম্বন করতে বলেছিল না?
তাহলে দেখো ওই যে আমরা খরচের মধ্যে 5,000 টাকায় লিখে দিয়েছি। খরচের মধ্যে বিজ্ঞাপনের যে টাকাটা বসে সেটাকেই বিজ্ঞাপনের অবলোপন বলা হয়। ওনারা অবলোপন করতে বলেছিল 5,000, দেখো আমরা অবলোপনের ঘরে 5,000 টাকা খরচ হিসেবে লিখেছি। তোমরা কি সবাই বিজ্ঞাপন খরচের টাকা লেখাটা বুঝতে পেরেছো? সবাই বিজ্ঞাপন খরচের টাকা লেখাটা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি। চলো এবার বিজ্ঞাপন ছাড়া আর কোন আইটেমটা ছিল দেখে নিই। সাপ্লাইজ খরচ ছিল 33,000। সাপ্লাইজ খরচ ছিল 33,000। এটা স্যার প্রশাসনিক খরচ, অফিস ও প্রশাসনিক খরচ স্যার। অফিস ও প্রশাসনিক খরচের মধ্যে আমরা সাপ্লাইজ খরচ 33,000 লিখবো ঠিকই, কিন্তু দেখো জি ওনারা স্যার। কিন্তু বলেছে চলতি বছরের সাপ্লাইজ খরচ হয়েছে 26,800 26,800। ওইখানে লেওমিল লেখা আছে 33,000। এরা বলতেছে জি যে স্যার। না আমরা খরচ করেছি 26,800। এই তাহলে দেখো জি তো আমরা স্যার। খরচ করি নাই কত টাকা, খরচ করি নাই তাহলে খরচ কত করি টাকা দেখো নাই, তো। দাঁড়ান স্যার দেখতেছি স্যার, তাহলে একটা মিনিট। 33,000 থেকে যদি 26,800 টাকা আমরা খরচ করি তাহলে খরচ করি নাই কত দেখো তো। এই যে স্যার দেখতেছি স্যার 5,200। 3,200। কত? 3,200। তোমাকে তোমাকে বলেছে 33,000 ও থেকে 33, সরি স্যার, আমি 30 দিছি স্যার, সরি। 33,000 থেকে ছাড়তে একটু ছায়া দেখো না, একটু ছায়া দাও, কোন দিকে ছায়া আসো, ওই অঙ্কের দিকে ছায়া দাও। জি 33,000 স্যার। থেকে 26,800 বাদ দাও, 26,000। স্যার 5,200। তাহলে 5,200, তাই না? না স্যার, 6,200। 6,200 নাকি? হ্যাঁ 6,200 হয় মনে হয়। দেখো নিহাল মনে জি ঠিক স্যার, বলছে, 6,000। 6,200 হয়। জি স্যার। তার মানে নিহাল আমাদের রেওমিলে 33,000 টাকা সাপ্লাই ছিল, কিন্তু ওনারা যদি স্যার। সমন্বয় বলে দেয় যে না 26,800 টাকা খরচ করেছি, তার মানে আমরা 6,200 টাকা সাপ্লাই খরচ করি নাই, তাই না? জি স্যার। যে 6,200 টাকা আমরা সাপ্লাই খরচ করি না এটাকে অব্যবহৃত সাপ্লাই বলা হয়। এটাকে কি বলা হয়? অব্যবহৃত অব্যবহৃত সাপ্লাই। সাপ্লাই। তাহলে আমরা সাপ্লাই খরচ থেকে অব্যবহৃত সাপ্লাইসটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা মোট সাপ্লাইস খরচ 26,800 পেয়ে যাব, বুঝছো? তাহলে চলো জি আমরা স্যার। লিখে দেই সাপ্লাইস খরচ থেকে অফিস ও প্রশাসনিক খরচের মধ্যে লিখতে হবে, এটা লিখতে হবে অফিস ও প্রশাসনিক খরচের মধ্যে আমরা লিখে দিলাম দাঁড়ান স্যার, লেখেন। সাপ্লাইস খরচ, আমরা সাপ্লাইস খরচ লিখে দিলাম অফিস ও প্রশাসনিক খরচের মধ্যে, আর সেটা ছিল 33,000। আমরা প্রথম টাকার করে লিখলাম, আচ্ছা এটা ইনার কলমে লিখতে হবে 33,000, যেহেতু সমন্বয় আছে 33,000 সাপ্লাইস খরচ নামে আমরা ইনার কলমে লিখলাম 33,000, কিন্তু ওনারা বলেছে এর মধ্যে খরচ করেছি 26,800। তার মানে আমাদের এই সাপ্লাইস খরচ থেকে আমরা অব্যবহৃত সাপ্লাইস খরচ রয়েছে কত, বাদ অব্যবহৃত সাপ্লাইস, বাদ অব্যবহৃত সাপ্লাইস খরচ। আমাদের অব্যবহৃত সাপ্লাইস খরচ ছিল 6,200, যেটা খরচ হয়নি সেটাকে জি আমরা স্যার। অব্যবহৃত সাপ্লাইস খরচ বলি। তাহলে আমাদের ব্যবহৃত হয় না 6,200, তাহলে এখন আমরা এই 6,200 টাকা এখান থেকে যদি বাদ দিয়ে দেই, তাহলে দেখো ওনারা যেটা বলেছে সেই টাকাটাই কিন্তু এখন আমরা পেয়ে যাব, যেটা আমরা খরচ হিসেবে লিখে দেব। দেখো ওনারা বলেছিল 26,800, বলেছিল না? বলছিল 26,800। জি স্যার। দেখো এই দুটো বিয়োগ করলে কিন্তু এখন ওই 26,800 টাকাই হবে। তার মানে আমরা 26,800 টাকার সাপ্লাই যেটুকু খরচ করেছি ওই যে আমরা খরচের ঘরে লিখে দিলাম। তোমাকে দেখেছো সবাই? সবাই দেখেছো? সাপ্লাই স্যার। খরচের মধ্য থেকে অব্যবহৃত সাপ্লাই খরচটা বাদ দিয়ে আমরা বাকিটা টাকার ঘরে লিখে দিয়েছি, তোমাকে দেখেছো সবাই? জি স্যার। এরপরে দেখো আমাদের আর একটা খরচ, রেওয়া মিলে তো আর কোনো খরচ নেই, রেওয়া মিলে দুটো খরচই ছিল, কিন্তু সমন্বয়ের মধ্যে আরেকটা ছিল আসবাবপত্রের অবচয় ধরতে হবে 5%। তাহলে আসবাবপত্রের অবচয়টাও কিন্তু আমাদের অফিস ও প্রশাসনিক খরচ, তাই আসবাবপত্রের অবচয় এটা আমাদের অফিস ও প্রশাসনিক খরচ, আমরা লিখে দেই
এটা স্যার বাদ হবে? না না সরাসরি যোগ, বসে স্যার। যাবে। ও আচ্ছা ঠিক আছে স্যার। আসবাবপত্র। এটা সরাসরি বসে যাবে। আচ্ছা স্যার। আসবাবপত্রের অবচয়, আচ্ছা আসবাবপত্রের অবচয় 5% বলছে। তোমরা দেখো তো আমরা আসবাবপত্রের অবচয় 5%, এখানে আসবাবপত্রটা আছে 1,75,000। তোমরা 1,75,000 টাকার উপরে 5% অবচয় ধরো, দেখো তো কত টাকা হয়? 8,250 টাকা হয়। দেখো তো 1,75,000-এর উপরে 5% অবচয় ধরলে কত টাকা হয়? 8,250 টাকা হয় নাকি? ক্যালকুলেশন করো। কত হয়? কেউ করেছো? স্যার 8,700। ইয়েস স্যার 8,750। 8,750। তাহলে চলো আমরা আসবাবপত্রের অবচয়টা লিখে দিলাম 8,750। তাহলে আমাদের আর কোনো প্রশাসনিক খরচ নেই। তাহলে চলো এই দুটোকে যোগ করে দেই। এই দুটোকে যোগ করে আমরা এখন এখানে বসাই দেই। তাহলে 26,800 আর 8,750 যোগ করলে আমাদের অফিস ও প্রশাসনিক খরচটা চলে আসবে। দেখো তো আমাদের অফিস ও প্রশাসনিক খরচের সমষ্টিটা কত আসে? 26,800 আর 8,750 যোগ করলে কত হয়? 35,550। 35,550। 35,550। তাহলে এবার তোমরা আমাকে বলো, আমাদের বিক্রয় ও বিপণন খরচের পরিমাণটা আসছে 5,000, আমাদের অফিস ও প্রশাসনিক খরচের পরিমাণটা আসছে 35,550। আর এই দুইটা যদি এখন আমি যোগ করে দেই তাহলে আমাদের মোট পরিচালন ব্যয়ের পরিমাণটা চলে আসবে। এই দুটোকে যদি এখন আমরা যোগ করে দেই তাহলে আমাদের মোট ইয়েস স্যার তাহলে পরিমাণটা 40,000। চলে আসবে। 40,550। দেখো আমাদের মোট পরিচালন ব্যয়ের পরিমাণটা কত আসছে? মোট পরিচালন ব্যয়ের পরিমাণটা আসছে 40,550। এই যে আমি কাজটা তোমাদেরকে যে গুছাই করলাম, তোমরা কি আমার সৃজনশীল এই প্রশ্নের জবাব দেওয়াটা বুঝতে পারছো? সবাই কিভাবে জবাবটা দিছি? জি স্যার। Yes, sir. বিক্রয় ও বিপণন খরচটাও আমাদের জন্য পরিচালন ব্যয়, অফিস ও প্রশাসনিক খরচটাও আমাদের জন্য পরিচালন ব্যয়। আর এই দুটো খরচ যদি আলাদা আলাদা ভাবে আমরা চিনতে পারি তাহলে এদের দুজনকে যোগ করলেই আমরা মোট পরিচালন ব্যয় পেয়ে যাব। এইভাবে পরিচালন ব্যয় নির্ণয় করতে হয়। তোমরা কি আজকে দ্বিতীয় অঙ্কটা আমি করলাম, তোমরা কি পরিচালন ব্যয় নির্ণয় করা সবাই বুঝছো? এটা Yes, খেয়াল sir. রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে এবং এটা পারতে হবে, এটা পারতে হবে। ইয়েস স্যার। মনে রেখো আমরা আরেকটা অঙ্ক করার পর থেকে কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা বিশদ আয় বিবরণী করব। মেয়েরা কিন্তু অলরেডি সম্পূর্ণ বিশদ আয় বিবরণী প্র্যাকটিস শুরু করে দিয়েছে, তোমরা কিন্তু পিছায় পড়ে গেছো। তোমরা একটু নিজেরা একটু ভালো হও, একটু নিয়মিত ক্লাসে আসো, একটু বাসায় অঙ্কগুলো দেখো, একটু ভালো হও। যাই হোক, কেউ যেন আজকে যে কজন আছো আগামী ক্লাসে যেন এর একজনও অ্যাবসেন্ট না করো। সবাই যেন ক্লাসে ইনশাআল্লাহ। থাকো, খেয়াল রেখো সবাই, তাহলে তোমরা ওদেরকে ধরতে ইনশাআল্লাহ। পারবা, তা নাহলে কিন্তু ওরা তোমাদের থেকে আগে গেছে। এবার আমাকে বলো, স্যার তোমাদের 408। মধ্যে পরে উপস্থিত হয়েছে এমন কে কে আছো? 408। 39 স্যার। 408। আচ্ছা, আগে 439। 408 স্যার হচ্ছে কে? 426। দাঁড়াও এরা কারা? 408 দিলাম। 408 এর পর বললাম কত? 411। 477। 411 আছো? হামিদুল ইসলাম, ইয়েস তুমি স্যার। তো ক্লাসে আসো না। হামিদুল ইসলাম ক্লাসে তো আসো না। স্যার প্রথম থেকে ক্লাস করতেছি। এই যে গত 3টা ক্লাসে আগের আসছে, ক্লাস। দেখছো? স্যার 26। বড় ভাই নেতা এবার বুঝছেন। 426। স্যার কাফিস ওদেরকে উদ্দিন, গালি ঠিক আছে। 477। 426 স্যার 29। 429 সানি, 429 সানি,
এই মাসে তোমার আমি প্রথম স্যার পাইলাম। 35। বাকি 16 দিন কোথায় ছিলে তুমি? মিন্টু আসো? জি স্যার। স্যার 433 স্যার। 39 স্যার 39। ভাই ওয়েট কর, সাড়ে তো 439, 477, 71 আসো না? 71, এই 471 বললো না ফাহাদ আলী? আসো। 471 কি নাই? তাহলে 477। অভি না 77 বলছে স্যার। সঞ্জিতা ও। না কি জানি শফিকুল আলম অভি, আলম হ্যাঁ অভি। 77 আছো। আর তো কেউ নাই? আর কি কেউ আছো? আর কেউ নাই? আচ্ছা, স্যার 29 তো স্যার আজকে আসে নাই স্যার। 29 স্যার, আসে সানি? নাই? সানি আসলো? নো সানি স্যার। নাই? তাহলে চলো এবার আমরা এই হাজিরা টাকার একটা স্ক্রিনশট দেই। আমি আর একটু ছোট করে নিই, দাঁড়াও। আজকে আমাদের স্কুল বন্ধ হয়েছিল স্যার। জলদি, হ্যাঁ এখান থেকে একটা স্ক্রিনশট নাও। নিয়েছ? না হলে বলবা। স্ক্রিনশট লইতে এত সময় লাগে?